নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে সকলকে আরেকবার জানাই সুস্বাগতম। আজকের কথাবার্তা শুরু করার আগে একটি বিষয়ে আপনাদের কাছে মার্জনা চেয়ে নেব। গত 21শে ফেব্রুয়ারিতে অর্থাৎ ভাষা দিবসের দিন আমার একটি পোস্ট ইউটিউবের হওয়ার কথা ছিল, হয়েও ছিল। কেউ কেউ চটজলদি দেখেও ফেলেছেন, শুনেও ফেলেছেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে, হয়তো কোনো অসাবধানতায় কিংবা মোবাইল যন্ত্রটির কোনো গণ্ডগোলে পোস্টটি রিমুভড হয়ে যায়। আজকে জানতে পারি পোস্টটি রিমুভড হয়ে গেছে। তার ফলে সেই পোস্টটি ছিল একটি কাহিনীর, কারণ প্রতিশ্রুতি মতো 3টি পোস্টের পরেই আমি একটি করে কাহিনী বলি। আমি অবশ্যই জানি না যে সেই কাহিনী আপনাদের পছন্দ হয় কি না, কিন্তু বলি। তেমনি একটি কাহিনী ছিল, কিন্তু কাহিনীটি রিমুভড হয়ে যায়, আজ আমরা জানতে পারি। ফলে আজকের যে রেকর্ডিংটি, যে ভিডিওটি তৈরি করা হচ্ছে, সেটা হলো ওই 21শে ফেব্রুয়ারির যে গল্প বলার দিন, সেই গল্পটির জন্য তৈরি ভিডিও। এটা জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, মার্জনা চাইছি। 2 নম্বর মার্জনা চাইছি একটি বিশেষ কারণে। আমার ইউটিউব চ্যানেলটি যে দেখাশুনো করত, অর্থাৎ আমি ভিডিও তৈরি করে তাকে দিলে সে ভিডিও এডিট করত, সাউন্ড এডিট করত, পোস্ট করত, সে অদূর ভবিষ্যতে চাকরি নিয়ে দেশের অন্য রাজ্যে চলে যাচ্ছে, দূরে। সেখানে থেকে তার পক্ষে আমার ইউটিউব চালানো কতটুকু সম্ভব নয় আমি জানি না। ফলে ইউটিউবে চ্যানেল করতে গেলে যে অনুষঙ্গ যন্ত্রপাতি লাগে, আমার তা নেই। তার সে সমস্ত আছে, সেট আপ আছে, সেই সেট আপই করা হতো। কিন্তু যেহেতু সে নেই, সেহেতু এই চ্যানেলটি এখন রক্ষণাবেক্ষণ করবে আমার কন্যা। তার কোনো যন্ত্রপাতি নেই। এই মোবাইলে যে রেকর্ডিং হবে, মোবাইলেই তা পোস্ট হবে। আর আমি এতদিন যে ভিডিও করেছি সেটি মোবাইলের ব্যাক ক্যামেরায়, যেটার মেগাপিক্সেল ক্ষমতা বেশি, কিন্তু এখন সেটা আমি আর করতে পারছি না, কারণ ভিডিও এডিট তো করা যাবে না। তার ফলে আমি ফ্রন্ট ক্যামেরাতে করছি, যার মেগাপিক্সেল ক্ষমতা কম। ফলে এরপর থেকে ছবি এবং শব্দ উভয়ের গুণমান কিন্তু ঘাটতি হবে। এই পোস্টটি পেলেই বুঝতে পারবেন যে গুণমান ঘাটতি ঘটেছে। যদিও আলংকারিক গুণমান নিয়ে আমি কোনো কালে খুব একটা মাথা ব্যথা করিনি। আলংকারিক গুণমান হয়তো কোনো উপস্থাপনকে সুন্দর করে, মনোগ্রাহী করে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে বিষয়বস্তু, উপস্থাপন ইত্যাদি যদি ঠিকঠাক থাকে, তবে ওই অলংকার খুব গুরুত্ব রাখে না। আজকের পোস্টটি হয়ে গেলে আপনাদের মন্তব্য পেলে আমি বুঝতে পারবো যে আমি যা ভাবি, যা ভেবেছি এ বিষয়ে, সেটি সত্য কিনা। আমি যে গল্পটি 21শে ফেব্রুয়ারিতে রেকর্ডিং করেছিলাম, সেই গল্পটি আমি আরেকবার রেকর্ডিং করছি আজ ফ্রন্ট ক্যামেরায়, একদম একা হাতে সম্পূর্ণ। আপনাদেরকে আমি আগেই বলেছি যে দৃষ্টিশক্তি আমার অত্যন্ত ক্ষীণ। 80% শতকরা 80% আমার দৃষ্টি চলে গিয়েছে। ফলে যা কিছু করছি একেবারেই আন্দাজে। যাই হোক, এজন্য ক্ষমা প্রার্থী। কিন্তু তথাপি চ্যানেল যখন খোলা হয়েছে, যতদিন বেঁচে থাকবো, টিকে থাকবো, বসতে পারবো,
ততদিন আপনাদের কাছে কথাবার্তা আলোচনা করব এবং আমি পোস্ট করব। যখন পারবো না, সে তো আর পারবই না, সে তো সকলেরই একদিন না একদিন আসে, মেনে নিতে হয়। যাই হোক, আজকের গল্প শুরু করছি এখন। বেলা তখন 1:30। ডক্টর প্রদ্যুৎ সেন তার নতুন কেনা গাড়িটি নিয়ে চলেছে মাধবপুর। মাধবপুর অজগ্রাম, একেবারে অজগ্রাম, যেখানে ভালো স্কুল নেই, হাসপাতাল নেই, ভালো স্বাস্থ্যকেন্দ্র নেই, রাস্তাঘাট নেই, জল নেই, একেবারে নেই রাজ্যের গ্রাম হলো মাধবপুর। আর ডক্টর প্রদ্যুৎ সেন কলকাতা শহরের একজন নামী চিকিৎসক। তার যে রোগী পরিবারগুলো আছে, তাদের ভাষায় ডক্টর প্রদ্যুৎ সেন হচ্ছেন একেবারে ধন্বন্তরী। তারা মনে করে যে ডাক্তারবাবু আমাদের গায়ে হাত দিলে আমরা নিরোগ নিশ্চয়ই পাব। হয়েও থাকে তাই। কখনো কখনো যে ব্যর্থ ডক্টর প্রদ্যুৎ সেন হয় না এমন নয়, কিন্তু সে তো সকলের থাকে ব্যর্থতা এবং সফলতা। কিন্তু মাধবপুর চলেছে কেন ডক্টর প্রদ্যুৎ সেন বেলা 1-1:30 সময় তার নতুন গাড়ি নিয়ে? ডক্টর প্রদ্যুৎ সেনের আরও একটি গাড়ি আছে, এটা আগে কেনা, সচল, ভালো অবস্থায় আছে। ওটি প্রদ্যুৎ সেন বাড়িতে রেখে যান মায়ের জন্য। ডক্টর প্রদ্যুৎ সেনের বাবা আজ আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। মা অত্যন্ত নিঃসঙ্গ অনুভব করেন, কারণ ডক্টর প্রদ্যুৎ সেন অবিবাহিত। তাকে বিবাহ দেওয়ার অনেক চেষ্টা করেও এখনও সফল হয়ে উঠতে পারেননি মহিলা। তাই মা নিঃসঙ্গতা বোধ না করে এজন্য একটি গাড়ি এবং একজন সোফার, মানে একজন ড্রাইভার ডক্টর প্রদ্যুৎ সেন ঠিক করে রেখেছেন, যে মাকে নিয়ে যখনই মা মনে করবে মা যেখানে যেতে চায়, বিশেষ করে দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ, সেখানে নিয়ে যায়। উনি পুজো অর্চনা করেন এবং ওখানেই দেবপ্রাহরিক ভোগ গ্রহণ করে সন্ধেবেলা ফিরে আসেন গাড়ি করে। এই ডক্টর প্রদ্যুৎ সেনের মায়ের গতিবিধি। ডক্টর প্রদ্যুৎ সেন কলকাতার নামী ডাক্তার না, তিনি কোনো চাকরি করেন না, কোনো সরকারি হাসপাতালের ডাক্তার তিনি নন। তার 3টি ক্লিনিক আছে এবং ক্লিনিক 3টি অত্যন্ত বিখ্যাত এবং যথেষ্ট রোগীতে পরিপূর্ণ থাকে। প্রতিদিন ডক্টর প্রদ্যুৎ সেনকে 3টে ক্লিনিক ঘুরে ঘুরে অন্তত 200-250 রোগী দেখতে হয়। এছাড়া ঘটনাচক্রে অনেক অস্ত্রোপচার থাকে, অপারেশন থাকে, তখন তিনি কোনো নার্সিংহোম কন্ট্যাক্ট করেন এবং নার্সিংহোম বিলক্ষণ চেনে ডক্টর প্রদ্যুৎ সেনকে। কারণ ডক্টর প্রদ্যুৎ সেন শুধু একজন MBBS বা MD নন, তার নামের নিচে একটি উপনামও আছে, FRCS। ফলে তার নাম সুখ্যাতি যথেষ্ট। এই ডক্টর প্রদ্যুৎ সেন মাধবপুর যে চলেছেন, তার কারণ মাধবপুরে তাদের পৈতৃক বাড়ি, ভিটে, জমি ইত্যাদি আছে। প্রদ্যুৎ সেনের ঠাকুরদার বাবা এইখানে এই জমি বাড়ি একসময় কিনেছিলেন, সে আজ নয়, স্বাধীনতার আগে, এবং ওখানে বাস করতেন। ডক্টর প্রদ্যুৎ সেনের যে ঠাকুরদা, তিনিও ওখানে বাস করেছেন। তিনিও চিকিৎসক ছিলেন, তবে অ্যালোপ্যাথি নয়, তিনি ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। এবং গ্রামাঞ্চলে তার চিকিৎসার যথেষ্ট সুনাম সুখ্যাতি ছিল।
মানুষের মঙ্গল হতো এবং তারা আরোগ্য পেতেও। প্রদ্যুৎ সেনের বাবা কোনো ডাক্তার ছিলেন না, তিনি চাকরি করতেন, সরকারি চাকরি, ভালো পদে। এই প্রদ্যুৎ সেনের বাবা গ্রাম ছেড়ে চলে আসেন শহরে প্রদ্যুতের জন্মের পরেই। প্রদ্যুতের মা শহরের মেয়ে, তার পক্ষে গ্রামে যথেষ্ট কষ্ট হচ্ছিল, তিনি ওখানে থাকতে পারছিলেন না, কারণ এত অজগা, এত পাড়াগাঁ। কিন্তু যেহেতু বিবাহ হয়েছে, সেই সময়কার বিবাহ থাকতে হবে, সেই সময় নারীরা এতটা স্বাধীন ছিল না। তিনি শিক্ষিতা, কিন্তু উচ্চশিক্ষিতা নন। যাই হোক, প্রদ্যুতের বাবা সুবল মণ্ডল নামে একটি কৃষক পরিবারের হাতে জমি জমা, বাড়ি ইত্যাদি জিম্মা রেখে, তার তত্ত্বাবধানে রেখে, তার দেখাশোনায় রেখে প্রদ্যুতের বাবা শহরে চলে আসেন। এখানেই তিনি একটি নির্মিত বাড়ি কিনে নেন এবং এখানে থাকেন। ফলে প্রদ্যুতের পড়াশুনো ইত্যাদি অত্যন্ত সুগম হয়, সুবিধাজনক হয়, এবং প্রদ্যুতের মাও গ্রামীণ যে নিঃসঙ্গতা তা থেকে উনি অব্যাহতি পান। কারণ গ্রামীণ মানুষদের সাথে মেলামেশা করার মতন তার সামাজিক পরিস্থিতি নয়, তিনি শিক্ষিতা, ফলে ওদের সাথে কথা বলা তার পক্ষে খুব মুশকিল, ওদের সঙ্গে সময় কাটানো তার পক্ষে খুব মুশকিল, চিন্তা ভাবনা সমস্তই পৃথক। সেই বাবা আজ আর নেই। সুবল মণ্ডল অর্থাৎ প্রদ্যুতের সুবল কাকা দিব্যি সেই বাড়ি ঘর জমি জমা সব দেখাশুনো করছে। প্রতি বছর সে কলকাতায় ঠেঙিয়ে আসে এবং ওখানকার ফসল টসল যা হয় তার ভাগ এখানে দিয়ে যায়। প্রদ্যুতের মা বারবার বলেছেন যে সুবল, তুই এভাবে আসিস না, তুই নিজে পয়সা খরচা করে চাষ করিস, জমি দেখাশুনো করিস, আমাদের বসত বাড়ি দেখাশুনো করছিস, এই যথেষ্ট, তুই এটা সম্পূর্ণ একাই ভোগ কর, আমাদের দিতে হবে না। আর আমরা তো সেরকম অর্থকষ্টে নেই যে এসবগুলো আমরা আহরণ করতে পারবো না, তুই এগুলো বারবার করে আর দূর ঠেঙিয়ে আসিস না বাবা, তোরা নিজেরাই ভোগ করিস। কিন্তু সুবল কাকা কি জানি কি ভেবেছে, মানুষ কি ভাবে কে তার খবর রাখে। সুবল কাকা কোনো বছর বাদ রাখেননি, সে এসে এখানে সেই ফসল, চালটা, ডালটা, মশলাটা, আলুটা, কড়াটা, মুলোটা নিয়মিত দিয়ে গিয়েছে। প্রদ্যুতের মা বহুদিন ধরে প্রদ্যুৎকে বলে বলে আসছিলেন বিবাহের কথা, যে আমার বয়স হচ্ছে, আর বাড়িতে একা একা থাকতে পারি না, তুই একটা বিয়ে কর, আর তোকে কার কাছে রেখে যাব, কে তোকে দেখবে, কে তোর দেখাশুনো করবে, একটা বিয়ে কর, আমি নিশ্চিন্তে তাহলে মরতে পারবো, আমার যদিও মরার বয়স হয়নি কিন্তু মরতে তো হবেই, আমি নিশ্চিন্তে মরতে পারবো, তুই একটা বিয়ে কর। কিন্তু প্রদ্যুৎ এখন না তখন, তখন না সেই তখন, এই করেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছে। আর প্রদ্যুতের মা বারবারই তাকে বলছেন যে বাবা, মাধবপুরে যা, মাধবপুরের জমি জায়গা যা আছে বিক্রি বাটা করে আয়, ওখানে তো আমরা যাবো না কোনোদিনও, ওগুলো পড়ে আছে, কী অবস্থায় আছে, কি হচ্ছে কি না হচ্ছে, দিনকাল একদম ভালো নয়। আর আমাদের পশ্চিমবাংলার বা ভারতের যে রাজনৈতিক অবস্থা, তাতে গিয়ে দেখবি একদিন কিচ্ছু আর নেই, সব দখল হয়ে গেছে। তার চেয়ে এখনও যা হয়নি, ভালোই ভালোই গিয়ে তুই ওগুলো বিক্রি বাটা করে আয়। তাতেও প্রদ্যুৎ খুব একটা গা করছিল না, নিজের জীবিকার মধ্যেই ডুবেছিল, একদম সম্পূর্ণ নিমজ্জিত। চিকিৎসা তার সাধনা একেবারে। বহু অর্থশালী প্রদ্যুৎ সেন 3টে ক্লিনিক চালিয়ে, একটি ক্লিনিক বিধাননগরে,
একটি ক্লিনিক বাগুইয়াটিতে এবং একটি ক্লিনিক ফুলবাগানে। এই 3টি ক্লিনিক নিয়ে প্রদ্যুৎ সেন একেবারে নাটা ঝামটা খায়, এত তার রোগীর সংখ্যা। কিন্তু আজ প্রদ্যুৎ সেন মাধবপুর চলেছে কেন? মাসখানেক আগে খবরের কাগজ উল্টোতে গিয়ে ডক্টর প্রদ্যুৎ সেন লক্ষ্য করে একটি খবর। বাঁকুড়া জেলায় এক ভদ্রলোকের এমনি জমি বাড়ি সে একজনের তত্ত্বাবধানে রেখে গিয়েছিল। সে বিদেশে চাকরি করে, একদিন ফিরে এসে দেখেছে কিছুই তার আর নেই, সব দখল হয়ে গেছে। যার তত্ত্বাবধান রেখে গেছে সে কিছুই আর তার জন্য রাখেনি। এই খবরটা প্রদ্যুৎকে খুব নাড়া দিয়ে দেয়। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এখনকার তো অত্যন্ত পরিচিত স্লোগান লাঙল যার জমি তার। ফলে গিয়ে জমি জমা পাবো কি না সে সন্দেহ প্রদ্যুতের যথেষ্ট পরিমাণ ছিল। কিন্তু তবু একবার চেষ্টা করতে আসছে। এই খবরটি কাগজে পড়েই সে সুবল কাকাকে টেলিফোন করে। সুবল কাকার টেলিফোন নেই, ওখানে একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে। ওই স্বাস্থ্যকেন্দ্র প্রদ্যুতের ঠাকুরদার তৈরি করা। ওখানকার স্বাস্থ্যকেন্দ্র, ওখানকার পুকুর কাটানো, ওখানকার প্রাথমিক স্কুল, যথেষ্ট মন্দির নির্মাণ, পুকুর সংস্কার, রাস্তাঘাট মেরামত করা, পর্যাপ্ত পরিমাণে কাজ প্রদ্যুতের ঠাকুরদা করেছেন। ফলে গ্রামে মাধবপুরে প্রদ্যুতের ঠাকুরদা একজন নমস্য ব্যক্তি। সমস্ত গ্রামবাসী তাকে শ্রদ্ধা করত। কিন্তু তিনি তো নেই, অনেক কাল চলে গেছেন। প্রদ্যুতের বাবাও চলে গেছেন। তিনিও ছেলেকে বারবার করে মাধবপুর যাওয়ার জন্য, এই সমস্ত বিক্রি বাটা করে আসবার জন্য বারবার উপরোধ করেছেন। প্রদ্যুৎ কান পাতেনি। এই করতে করতে আজ মাধবপুর চলেছে সে। সুবল কাকাকে টেলিফোন করেছে এক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে সুবল কাকা টেলিফোন পেয়েছে এবং সুবল কাকা দিন ঠিক করেছে যে অমুক দিন আপনি আসো খোকাবাবু, আপনি এলেই জমি জমার সব ব্যবস্থা করে রাখবো। আজ সেই দিন প্রদ্যুৎ চলেছে মাধবপুর। বেলা তখন 1টা-1:30। যখন গাড়ি নিয়ে সে কেষ্টপুর থেকে বেরোয়, ওদের বাড়ি কেষ্টপুর, যখন কেষ্টপুর থেকে বেরোয় তখন একটা ছোট্ট একখণ্ড কালো মেঘ পশ্চিম আকাশে ছিল। খুব একটা গুরুত্বপূর্ণ নয়, লক্ষ্য করার মতো নয়, কিন্তু প্রদ্যুতের চোখে পড়েছিল। এখনও মৌসুমি মেঘ ঢোকেনি বাংলায়, ঢুকবো করছে, যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে। তা সেই মেঘখণ্ডকে কোনো পরোয়া না করে প্রদ্যুৎ গাড়ি স্টার্ট করেছে। প্রদ্যুৎ কোনো ড্রাইভার রাখে না, ও নিজেই গাড়ি চালায়। গাড়ি চলেছে ভিআইপি রোড ধরে, যেতে হবে প্রায় 40 কিলোমিটার। ভিআইপি রোড ধরে এসে যশোর রোডে পড়তে হবে এবং যশোর রোড ধরে বেশ কিছু দূর গিয়ে বারাসত অঞ্চলে এসে রাস্তাটি দ্বিধাবিভক্ত হয়ে গেছে। সেই দ্বিধাবিভক্ত রাস্তায় যশোর রোড ধরেই তাকে এগোতে হবে এবং গেলে মাধবপুর পড়বে। রাস্তা থেকে নামতে হবে, মূল রাস্তা থেকে নামতে হবে, ডান দিকে গ্রাম। প্রদ্যুৎ মোবাইল খুলে নিয়েছে, জিপিএস খুলে নিয়েছে, ম্যাপ দেখে দেখে চলেছে। কোনো সমস্যা আজকে হবার উপায় নেই। প্রদ্যুৎ কোনোদিনও মাধবপুরে যায়নি, কিন্তু আজ যেতেও তার কোনো অসুবিধে হচ্ছে না, নিশ্চিন্তে সে চলেছে। যখন প্রদ্যুৎ একটু জিজ্ঞাসাবাদ করেও তাদের সাহায্য নিয়েও যখন মাধবপুরে গিয়ে পৌঁছে গেছে, যশোর রোড থেকে ডান দিকের পথে নামবে, যে রাস্তাটি সম্পূর্ণ কাঁচা, তখন বৃষ্টি
শুরু হয়ে গেছে, এবং সেই বৃষ্টি শুরু হতে এতটুকু সময় নেয়নি। অচিরেই সেই বৃষ্টি মুষলধারায় শুরু হয়েছে। প্রদ্যুতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, এত পথ ছেড়ে চলে এসেছে। এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার চলে যাওয়া, আর কবে আসতে পারবে না পারবে কোনো ইয়ত্তা নেই। যা করতে এসছে আজকে সেরেই যাওয়ার ঠিক করেছে, এবং গাড়ি নিয়ে মাধবপুর রাস্তায় নেমে পড়েছে। কর্দমাক্ত রাস্তা, কাঁচা, তবু কিছু দূর টুকুস টুকুস করে এগিয়ে কিছু দূর গিয়ে দেখে গাড়ি আর যাবে না, কারণ রাস্তাটা পুরোপুরি আড়াআড়িভাবে কাটা। এই রাস্তা কাটার ব্যাপারটা প্রদ্যুৎ শুনেছে মাওবাদী এলাকায়। খবরে তখন খুব শোনা যেত রাস্তা কেটে দেওয়া, গাছের গুঁড়ি ফেলে দেওয়া ইত্যাদি। তা প্রদ্যুতের মনে হলো আমার মাধবপুর যাওয়া আটকাবার জন্যেই এই রাস্তা কাটা, অর্থাৎ আমাকে জমি বাড়ি বিক্রি করতে দেওয়া হবে না। সে দেখতে পেল যে জমির ডান দিকে দু তিনটে লোক মাথায় বড় বড় টোপা চাপিয়ে কি কাজ করছে খেতে। হঠাৎ সেই লোক দু তিনটে এগিয়ে গেল গাড়ির কাছে, এবং কাঁচের সামনে এসে ঠকঠক করে শব্দ করলো কাঁচে। প্রদ্যুৎ একটু জানালাটা খুললো, তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভিজে যাবার অবস্থা। একটু খুললো, তারা বলল, আপনি কি ডাক্তারবাবু, খোকাবাবু নাকি? প্রদ্যুৎ উত্তর দিল, হ্যাঁ। কিছু মনে করবেন নে, এই রাস্তাটা কেটেছি, এই জমি থেকে জল ওই জমিতে নেবার উপায় নেই, মাঝের রাস্তাটা উঁচু, ওই জমি জল পায়নি, তাই আমরা জল পাস করতেছি, আপনি দাঁড়ান, আমরা ঠিক করে দিচ্ছি। প্রদ্যুৎ আবার কাজ বন্ধ করলো, এবং ওই লোক দুটো তিনটে ছটপট করে কিছু ধান ইট ওই কাটার জায়গার মধ্যে সাজিয়ে দিল, এবং তার উপর দিয়ে প্রদ্যুতের গাড়ি দিব্যি বেরিয়ে চলে গেল। প্রদ্যুৎ মনে মনে খুব লজ্জা পেল যে এদের সম্পর্কে এরম ভাবছিলাম, এরা তো আমার জন্য রাস্তা কাটেনি। লজ্জা পেল সে এক শহরবাসী, গ্রামবাসীর প্রতি তার অবিশ্বাস। সত্যি সত্যি গ্রামবাসীকে প্রদ্যুৎ বিশ্বাস করে না, কারণ গ্রামবাসীর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, কোনো সংস্পর্শই নেই। এবার সে গাড়ি নিয়ে টুকটুক টুকটুক করে ওদের দেখানো পথে গিয়ে ওদেরই বাড়ির উঠোনে গাড়ি দাঁড় করালো। তখন ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি চলছে। প্রকৃতির কি খেয়াল, কি নিয়তি যে ওই প্রচণ্ড বৃষ্টির মধ্যে প্রদ্যুৎ গাড়ি খুলে নেমে কোনো রকমে তাদের বাড়িটুকুতে উঠেছে। উঠেই দেখে বারান্দায় দু তিনটে লোক বসে আছে, চাষাফুসো, আধো আলো আধো অন্ধকারের মধ্যে, ইলেকট্রিক আলো নেই। এবং ওকে দেখেই সুবল কাকা উঠে এলো, যার মুখটা প্রদ্যুৎ চেনে। ও খোকাবু, তুমি এসে গেছো, বসো বসো বসো। প্রদ্যুৎ দেখলো একটি চেয়ার রাখা রয়েছে, বসো, চেয়ারে বসো, কথাবার্তা হবে, কোন চেয়ারে বসো। চেয়ারে প্রদ্যুৎ বসলো, দিব্যি কথাবার্তা হলো, অত্যন্ত স্বাস্থ্যকর কথাবার্তা হলো। প্রদ্যুৎ যা স্বপ্নেও ভাবেনি তাই কথাবার্তা হলো। জমি জমার যে দাম ওরা নিজেরা বলল তা কল্পনাও করেনি প্রদ্যুৎ। এবং ঠিক হলো কোন দিন রেজিস্ট্রি হবে, কিভাবে টাকা পেমেন্ট হবে, সমস্ত কিছু পাক্কা। প্রদ্যুৎ কথা বলছিল আর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির এপাশ ওপাশ দেখছিল। তখন বৃষ্টি কখনো কমে আসছিল, কখনো মুষলধারে পড়ছিল। প্রদ্যুৎ খেয়াল করলো যে বাড়িতে ওরা কেউ থাকে না আজ বহুদিন, কিন্তু বাড়ি ঝকঝকে তকতকে, উঠুন নিকোনো, দাওয়া সুন্দর নিকোনো, কোনো ধুলো বালি শুকনো পাতা কিচ্ছু নেই। একটু উঁকি মেরে দেখলো যে ঘরের একটা ঘরের দরজাটা একটু খোলা, ফাঁক করা, তাকিয়ে দেখলো ভেতরের ঘর একদম ঝকঝক তকতক। ওর মনে আবার সন্দেহ দেখা দিল, তাহলে কি এখানে সুবল কাকারা থাকে নাকি?
বসবাস করে নাকি? এত পরিষ্কার পরিচ্ছন্ন? ও তো ভূতের বাড়ি দেখবে বলে এসেছিল। যাই হোক, কোনো প্রশ্ন প্রদ্যুৎ তখন করে না। যখন সমস্ত কথাবার্তা পাকা হয়ে যায়, প্রদ্যুৎ কিন্তু বাড়িটা বিক্রির কথা উল্লেখ করেনি, শুধু জমি জমা। বাড়িটা না বলাই রয়ে গেছে। হয় প্রদ্যুৎ বলতে ভুলে গেছে, সেই বিষয়ে খুব পটু নয়, খুব চৌকস নয়। কিন্তু সুবল মণ্ডল নিজেও কিন্তু প্রদ্যুৎকে বলেনি যে বাড়িটার কি করবে, এটা কি বিক্রি করবে, কি দাম, বলেনি। কিন্তু বৃষ্টি তখন গভীরভাবে চলছে। সুবল কাকা বলল যে, খোকাবাবু আপনি থেকে যাও, এই রাত্রি থেকে যাও, এই যাওয়া যাবে না, এই অবস্থায় তুই ফিরতে পারবে না, তুমি রাস্তাঘাট চেনো না, অন্ধকার হয়ে গেছে, তোমার ছেড়ে দেওয়া আমাদের খুব দুশ্চিন্তা হবে, তুই থেকে যাও, কাল সকালবেলা সব ঠিকঠাক হয়ে গেলে যাবে। প্রদ্যুৎ বুঝলো সুবল কাকা না বললেও ওকে থাকতে হতো, কিচ্ছু করার নেই। ও বাড়িতে মাকে ফোন করলো, মার ফোন পেয়ে গেল, লাইন পেয়ে গেল বৃষ্টির মধ্যেও। মাকে খবরটা দেওয়া হলো। শুধু এই খবরটা দিল যে আমি রাতে ফিরতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি, আমি কাল সকালে ফিরব। আর মাকে কিছু সে বলেনি। সুবল কাকা বলল, তুমি হাত মুখ ধো, আমি জল এনে দিচ্ছি, তারপর তোমার খাবার নিয়ে আসছি। তোমার খাবার করেই রেখেছিলাম, ভেবেছিলাম তোমার খাইয়ে দাইয়ে পাঠাবো, একদম খালি পেটে পাঠাবো না, কিন্তু তোমার তো যাওয়া হবে না। বড় ঠাকুর এমনটাই চেয়েছেন, বড় ঠাকুর চেয়েছেন তুমি আসো এবং এখানে এক রাত কাটাও। এইবার প্রদ্যুৎ বলে বসে, সুবল কাকা একটা কথা বলে কিছু মনে করো না, তোমরা কি এই বাড়িতে কেউ থাকো? এত পরিষ্কার পরিচ্ছন্ন কি করে সম্ভব? কে থাকে এখানে? তুমি থাকো না অন্য কেউ? সুবল কাকা মুচকি হেসে বলল, অন্য কেউ নয় গো, এখানে বড় ঠাকুর থাকেন। আর তোমার বাবা চলে যাবার পর তিনিও চলে এসেছেন এখানে, আমাদের সঙ্গে দেখা হয়, এই ঘরে তিনি থাকেন, এই উঠোনে তিনি ঘোরাফেরা করেন, ওই বাগানে ঘোরাফেরা করেন, আমরা অনেকে তারা দেখেছি, এখানে জমি জমা দেখেন, বড় ঠাকুর থাকেন, তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তুমি তো জানো না যে বড় ঠাকুর আমাদের গ্রামে কে, একদম দেবতা। এই গ্রামের সমস্ত কিছু করে দিয়ে গেছে বড় ঠাকুর, ফলে তার তো থাকবার জায়গা পরিষ্কার রাখতেই হবে। সুবল কাকার কথায় প্রদ্যুৎ আর এক প্রস্থ লজ্জিত হয়। গ্রামের মানুষের প্রতি তার কোনো আস্থা নেই, কোনো ভরসা নেই, কোনো বিশ্বাস নেই। কিন্তু ধীরে 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 প্রদ্যুতের মনের মধ্যে তোলপাড় শুরু হয় যে সে কি ভেবেছে, কি সে দেখছে আজ। সুবল কাকা বলল যে, তোমার খাবার নিয়ে আসছি আমি ঘরে, কোনো চিন্তা করো না, আর একটা আলো নিয়ে আসছি, একটা আলো তো হবে নেই, তুই চিন্তা করো না। প্রদ্যুৎ দেখলো যে আমি এতক্ষণ এসেছি, সুবল কাকা আছে, যারা জমি টমি কিনবে তারা সব কথাবার্তা বলে যে যার বাড়ি ফিরে গেছে ছাতা মাথায় দিয়ে, কিন্তু সুবল কাকি তো একবারও এ বাড়িতে আসেনি। সুবল কাকার একটা মেয়ে আছে, সে তো বড় হয়েছে একটু, তারা তো কেউ আসেনি। তাহলে কি সুবল কাকি আমার আশা পছন্দ করছে না? আমি এসে এই জমি বাড়ি বিক্রি করবো নি সে শুনেছে, তার মধ্যে পছন্দ হয়নি, তাই আসেইনি, দেখাই করেনি। প্রদ্যুৎ কথাটা সুবল কাকাকে লজ্জার মাথাকে বলেই দিল, সুবল কাকা আমি এতক্ষণ এখানে বসে আছি, তুমি আমার রাতের খাবার আনতে যাচ্ছ, বলছো আমার খাবার নাকি রান্না করে রেখেই ছিলে, কই সুবল কাকে তো একবার আমার সঙ্গে দেখা করতে এলো না, তাহলে আমি কি যাবো ছাতা মাথায় দেখা করতে? সুবল কাকা মাথা নিচু করে বলল, ওরম কথা বলেনি, একদম ওরম কথা বলেনি। আমার বাড়িতে অবস্থা ভালো নয়, আমার মেয়েটার 4 দিন ধুম জ্বর, কিছুতেই জ্বর পড়ছে না,
আজকের দিনই হাসপাতালে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি আসবে কথা হলো, তাই আজকে হাসপাতাল যাওয়া হলো না, কাল যাব। প্রদ্যুৎ জিজ্ঞেস করলো, জ্বর মানে? কত জ্বর? সে খোকাবাবু অনেক জ্বর, 4 হয়ে যাচ্ছে। প্রদ্যুতের খুব অসম্মান লাগলো। সুবল কাকা জানে প্রদ্যুৎ বিখ্যাত চিকিৎসক, শহরের মানুষ তার নামে প্রণাম করে, কিন্তু সুবল কাকা একবারও প্রদ্যুৎকে বলছে না তুমি একটু চলো, একটু দেখে দাও। খুব তার সম্মানে লেগেছে। প্রদ্যুৎ বলেই ফেলল, খাবার এখন আনতে হবে না, চলো আমার গাড়ি থেকে আমার ব্যাগ বের করে নিয়ে আসছি, তোমার মেয়েকে আমি দেখতে যাব। সুবল কাকু অনেকবার মানা করলো যে যেতে হবে নে, কাল ডাক্তারখানে হাসপাতালে গেলেই হবে, হাসপাতাল তো মাইল 5 দূর, তারপরে গেলেই হবে, তুই চিন্তা করো না সব নিয়ে, আর শুধু তোমার খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, কাল সকালে চলে যাবে। আর তুমি তো থাকবে না এখানে চিরকাল, তুমি দেখে গিয়ে কি করবে বলো, তারপরে কি করব, তুমি তো কালকে চলে যাবে, তারপর কে চিকিৎসা করবে বলো, আমাদের এরকম করে বাঁচতে হবে। কিন্তু প্রদ্যুৎ শুনল না। প্রদ্যুৎ গাড়ি খুলে তার ব্যাগ বের করে নিয়ে এলো। আমরা জানি যে কোনো ম্যাজিশিয়ান যখন কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়, তখনও সে তার কাছে ম্যাজিক দেখাবার নানা অনুষঙ্গ সঙ্গে নিয়ে যায়। সে খালি হাতে যায় না, চিকিৎসকও তাই। সে যেখানেই যায়, যে উদ্দেশ্যেই যায়, সে সঙ্গে তার চিকিৎসার জিনিসপত্র নিয়ে যায়। প্রয়োজন পড়বে কিনা সে জানে না, কিন্তু এটাই নিয়ম, এটাই রীতি। আর প্রদ্যুৎ আসছে গ্রামে, এখানে মানুষের চিকিৎসা হয় না, কোনো সমস্যা এখানে হতে পারে, প্রদ্যুৎকে হয়তো দেখতে হতে পারে, সেটা যে এমনভাবে হবে প্রদ্যুৎ ভাবেনি। প্রদ্যুৎ জোর করে ব্যাগ নিয়ে সুবল কাকার বাড়িতে গিয়ে উপস্থিত। গিয়ে সে বুঝতে পারে অবস্থার গুরুত্ব। একদম বিকারে আচ্ছন্ন সুবল কাকার মেয়ে, ভুল বকছে এবং তার চোখের দৃষ্টি ঘোলাটে। শুরু হলো প্রদ্যুতের সঙ্গে জমের যুদ্ধ। অতটুকু মেয়ে, যা গায়ে জ্বর, তাতে যে কোনো মুহূর্তে তার হার্ট ফেল করতে পারে, যে কোনো মুহূর্তে সে মারা পড়তে পারে, এমন অবস্থা। কিন্তু প্রদ্যুৎ চিকিৎসা চালিয়ে গেল। সারা রাত প্রদ্যুতের চিকিৎসা চলল, একবার ইঞ্জেকশন, একবার ওষুধ, একবার ইঞ্জেকশন, একবার ওষুধ। রাত যখন 2:30, তখন প্রদ্যুৎ দেখল সুবল কাকা আর সুবল কাকি ঘরের মেঝেতে দেয়াল ঘেঁষে মাথায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। প্রদ্যুৎ চিকিৎসা করে চলেছে। বিজ্ঞানের সঙ্গে ব্যাধির যুদ্ধ। ভোর যখন 4টে, তখন ভোর হয়নি, কাক ভোর, ধু ধু করছে ভোর। সেই সময় জয় হলো বিজ্ঞানের, জয় হলো প্রদ্যুতের। সুবল কাকার মেয়ে চোখটা খুলল এবং অস্ফুটভাবে বলল, মা জল খাবো। প্রদ্যুৎ বুঝল বিপদ কেটে গেছে। মেয়ের গলা শুনে সঙ্গে সঙ্গে সুবল কাকা উঠে পড়েছে এবং দৌড়ে এসে সে মেয়েকে জল দিয়েছে। প্রদ্যুৎ বলছে, এখনই গরম দুধ নিয়ে এসো, ওকে দুধ খাওয়াও। বলে সুবল কাকা এবং সুবল কাকি যখন মেয়েকে পরিচর্যা করছে, প্রদ্যুৎ তখন সুবল কাকাদের ঘরের জানলায় গিয়ে দাঁড়িয়েছে। জানলা তো নয়, একটি চৌকোনা ফাঁক, তাতে বাঁশের কঞ্চি দিয়ে গড়ার দেওয়া। সেই গড়াদের ফাঁক দিয়ে সুবল কাকা প্রদ্যুৎ তাকিয়েছে বাইরে। বাইরে গাছপালা দেখা যাচ্ছে, ভোরের আলো একটু একটু ফুটেছে, চারদিকে কি একটা শব্দ, কি একটা পোকা, কি একটা কেউ ডাকছে ঝিঝি ঝিঝি করে।
গাছগুলো বৃষ্টিতে স্নান করে ঝকঝকে তকতকে, তারা সেজে গুজে যেন দাঁড়িয়ে আছে, কাউকে দেখাচ্ছে তাদের রূপ, যেন গ্রাম্য কোনো ললনা পুকুর থেকে স্নান করে উঠে এসে দাঁড়িয়েছে। আর ওই যে পোকার ডাক শুনছিল কানে, সেই পোকার ডাক থেকে বুঝল প্রদ্যোৎ যে এটাকেই বলে ঝিঝি পোকা, যে ডাক সে জীবনে শোনেনি, আজ প্রথম। চারিদিকে যে পরিবেশ, যে পরিস্থিতি, যে ছবি, সেটা এক স্বর্গীয় ছবি, স্বর্গীয় পরিবেশ। ও অবাক হয়ে গেল যে গ্রাম এত সুন্দর, গ্রামের মানুষ এত সৎ, এত সরল। আমি কিছুই জানতাম না গ্রাম সম্পর্কে। এক অনন্য অভিজ্ঞতা হলো প্রদ্যোতের। প্রদ্যোৎ বাড়ি ফিরেছে। প্রদ্যোতের মা দেখছে যে 11টা নাগাদ, সকাল 11টা নাগাদ প্রদ্যোৎ বাড়ি ফিরেছে। ছেলে কিচ্ছু বলছে না। সে বাড়ি ফিরে চা খেয়ে, হাত পা ধুয়ে, স্নান টান করে এসে খেতে বসেছে, কিন্তু কোনো কথা বলছে না। এবারের মার ধৈর্যের বাঁধ ভাঙল। মা বললেন, কী রে, তুই তো কিছু বলবি, তুই গেলি, সারা রাত কাটালি ওখানে, কি হলো কি না হলো আমায় তো কিছু বলবি। প্রদ্যোৎ থালায় ভাত নাড়তে নাড়তে বলল, মা তোমায় একটা কথা বলি, আমি না একটা অন্যায় করে এসেছি। কি অন্যায় করেছিস? দেখো, জমি জমা সব বিক্রি হয়ে গেছে, সমস্ত চুক্তি সারা। আমি না ভেবেছিলাম মনে মনেই যে বসত বাড়িটা সুবল কাকে দিয়ে আসবো, ওর জন্য অর্থ নেব না, কিন্তু আমি প্রাণ ধরিয়ে বাড়িটা দিতে পারিনি মা। খুব অন্যায় করেছে কি? মা বললেন, হ্যাঁ অন্যায় তো করেছিসই, বাড়িটা দিয়ে আসলে পারতিস, সে দেখাশোনা করছে, ভালো করে দেখছে, সৎ গরিব মানুষ, দিলে তো পুণ্য হতো। প্রদ্যোৎ আবার বলল, মা তোমার কাছে আমার একটা আর্জি আছে। আমি যদি বলি যে মা আমরা মাধবপুরে ফিরে যাব, এখানে আর থাকবো না, তুমি কি রাজি আছো? প্রদ্যোতের মা আকাশ থেকে বলে, তুই কি বলছিস? মাধবপুরে যাবি তুই, ওখানে তুই থাকবি? এক রাত থেকে তোর খুব ভালো লেগেছে, 7 রাত ভালো লাগবে না বাবা। গ্রাম আমি দেখেছি, গ্রামে আমি থেকেছি, তুই তো গ্রামে জন্ম আসলি, তুই জানিস না। কিন্তু প্রদ্যোৎ বলল, মা আমি 1 রাতে 7 রাত দেখেছি মা, আমার 7 রাত দেখবার দরকার নেই। আমি খুব ভেবেছি, খুব ভেবেই বলছি, তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? বাবা তোমাকে গ্রামে রেখে খুব কষ্ট দিতে চায়নি, বড় জোর 1-1.5 বছর তুমি গ্রামে ছিলে বিয়ের পর। শহরের মেয়েকে বাবা শহরেই নিয়ে এসছে, তুমি তো গ্রামের কষ্ট খুব একটা ভোগ করতে হয়নি। তুমি কি আমার সঙ্গে বাদবাকি সময়টা গ্রামে কাটাতে পারবে? প্রদ্যোতের মা বলছেন, তুই খুব আবেগে ভাসছিস বাবা, তুই গ্রামের মানুষদের দেখেছিস, সুবলের মেয়ের চিকিৎসা করেছিস বললি, এইসব দেখে তোর মনে দয়া হয়েছে। তুই ভাবছিস ওখানে থাকবি এবং ওখানে ওদের চিকিৎসা করবি বিনা পয়সায়, এইসব তো গ্রাম সেবা করবি। তো ওভাবে হয় না বাবা, পারবি না। আর তাছাড়া তোর জীবিকা কী হবে? তোর ফিস ওরা দিতে পারবে? তোর যা ফিস, আর এখানে তো 3টে ক্লিনিক, কে দেখবে? এত রোগী কে সামলাবে? তুই সব কিচ্ছু না ভেবে তুই বলছিস মাধবপুরে গিয়ে থাকবি। প্রদ্যোৎ আবার বলে, মা আমি এখানে সপ্তাহে 3 দিন এসে চিকিৎসা করব, আমাদের এ বাড়ি তো রইল, আমি এখানে থাকবো সেই 3 দিন, বাদ বাকি 4 দিন মাধবপুরে মা। আর তোমাকে বলি, আমি ওখানে গ্রাম সেবা করতে যাচ্ছি না মা, আমি ওখানে দেবতা হতে যাচ্ছি। গতকাল রাত্রে মা আমি ওখানে দেবতা হয়েছিলাম। সুবল কাকা, সুবল কাকি এবং সমস্ত গ্রামবাসী
আমাকে দেবতার মতো ভক্তি করেছে গতকাল রাতে। আমার গাড়ি কাদায় একদম ভূত হয়ে গিয়েছিল। আমার গাড়ি মেইন রোডে উঠতেই ওরা জল বয়ে বয়ে এনে আমার গাড়ি ধুয়ে পরিষ্কার করে, গাড়ির চাকা পরিষ্কার করে, যেন মন্দিরের চাতাল পরিষ্কার করছে এভাবে পরিষ্কার করেছে, এবং সবাই মিলে আমাকে বিদায় জানাতে এসেছে। মা, ডাক্তার তো আমি হয়েছি আজ এতদিন, অনেক অর্থ উপার্জন করেছি এই শহরে, এই শহর আমাকে সম্মান করে, কিন্তু পানের থেকে চুন খসলে ক্লিনিক যে ভাঙচুর হয় না এমন তো নয় মা। আমার ক্ষেত্রে তো এমনটা ঘটেছে। ফলে গ্রাম সেবা করার জন্য নয়, আমি গ্রামে গেলে এখানে যা পাই না ওখানে তা পাবো। মর্যাদা, দেবতার মর্যাদা, দেবতার স্থান, ওরা আমাকে দেবতা মনে করে। তুমি হ্যাঁ বললি আমি যেতে পারি। মা বললেন, দেখ, তুই আমার একমাত্র সন্তান, তোর তো কোনো স্বাদ আমি কখনো অপূর্ণ রাখিনি, তোর বাবাও রাখেননি। তোর মনের এই স্বাদ তুই এত ভেবেছিস, এত চিন্তা করেছিস, তবু তুই সিদ্ধান্ত নিচ্ছিস যাবি, আমি আপত্তি করব না, আমি তোর সঙ্গেই যাব। তুই যেখানে থেকে সুখী হোস, খুশি হোস, সেখানেই আমার খুশি, সেখানেই আমার সুখ। তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই আস্তে আস্তে যাবার ব্যবস্থা কর, অনেক কিছু করতে হবে, অনেক ব্যবস্থা নিতে হবে। তারপর তুই যেদিন বলবি এখান থেকে আমরা চলে যাব মাধবপুরে, কোনো চিন্তা করিস না। মার কথা শুনে ডক্টর প্রদ্যুৎ সেন যেন ধরে প্রাণ পেল, এবং কোনোদিন সে যা করে না আজ সে তাই করল। অত্যন্ত তৃপ্তি করে সে আজকে দুপুরের খাবার খেলো বাড়িতে। আর কোনোদিনও যা করে না, দুপুরে সে ঘুমোয় না, আজ গিয়ে খেয়ে দিয়ে এসে বিছানায় গা ঢেলে দিল। এইখানেই গল্প শেষ। আমি জানি না এই গল্প আপনাদের ভালো লাগলো কি না, ভালো লাগবে কি না, তবু আমি অনুরোধ করব, টাচ করে লাইক দেবেন, কমেন্টে প্রশংসা করবেন না, নিন্দা করবেন প্রচুর। দয়া করে সাবস্ক্রাইব করবেন টাচ করে, শেয়ার করবেন প্লিজ, এবং বেল আইকনে টাচ করবেন যাতে পরের নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকে যে ভিডিও পোস্ট করব সেটা ক্ষতিপূরণ, গত 21শে ফেব্রুয়ারির ক্ষতিপূরণ। আজ তাহলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, নমস্কার।